নীলা, তুই এখানে? আগে বল, তুই এখানে কি করছিস? একা এসেছিস? নীলার প্রশ্নে নাবিহা আমতা আমতা করতে থাকে। নীলা ব্রু কুচকে তার ভাবসাব দেখছে। কিছু একটা তো ঠিক লাগছে না। কি রে, বলছিস না কেন? এমন সময় নীলার পেছন দিয়ে একটি ছেলের আগমন ঘটে। সে নাবিহাকে দেখেই বলে, দুঃখিত নাবিহা, আসতে দেরি করে ফেললাম। আসলে আমি এই আপনি? নাবিহা, এই ছেলেটা? নীলা পেছনে তাকিয়ে শুভ্রকে দেখে চিৎকার করে নাবিহার দিকে তাকায়। তাকে দেখেই শুভ্র থমকে দাঁড়িয়ে পড়ছে। তার হাতে থাকা ফুলের ছোট্ট তোড়াটা দ্রুত পেট পিছনে লুকিয়ে নেয়। চোখ মুখ কুচকে দুঃখিত হওয়ার ভাব ধরে নাবিহার দিকে তাকায়। নাবিহা তার দিকে কটমটিয়ে তাকিয়ে আছে। তোরা একে অপরের সাথে দেখা করতে এসেছিস, তাও আমাকে না জানিয়ে? শুভ্র খেপে যায়। সে রেগে বলে ওঠে, এই সমস্যা কি তোমার? নাবিহা কখন কার সাথে দেখা করবে, কি করবে, সব তোমাকে জানিয়ে করতে হবে নাকি? হে ইউ, শাট ইউর মাউথ। আমি আপনার সাথে কথা বলছি না। নীলার ধমক খেয়ে শুভ্র চুপসে যায়। নীলা নাবিহার কাঁধে ঠেলে বলে, কে রে, দুদিন মাত্র যোগাযোগ হয়নি, এর মাঝে এত কিছু হয়ে গেল? কিছুই আমাকে জানানোর প্রয়োজন অব্দি করলি না? নীলা শোন একটু, আসলে অজুহাত দিবি এখন, তাই না? আমি কোনো অজুহাত শুনতে চাই না নাবিহা, আমি তোকে মানা করেছিলাম, তবুও তুই? ও খারাপ ছেলে নয়। নীলা রেগে বোম হয়ে যায়। তাচ্ছিল্য হেসে বলে, বাহ, ও হয়ে গেল এত তাড়াতাড়ি? সত্যি বলতো, কতদিন ধরে এইসব চলছে? নাবিহা মিনমিনিয়ে বলে, সপ্তাহ কানিক। নীলা চিল্লিয়ে বলে ওঠে, এক সপ্তাহ? 7টা দিন ধরে তোরা রিলেশনে আছিস নাবিহা? ও মাই গড! নাবিহা নীলার বাহু ধরে বোঝানোর চেষ্টায় বলে, নীলা শোন, চিৎকার করিস না, আমাকে বলতে দে একটু। নীলা নিজেকে ছাড়িয়ে নেয়। শুভ্রর দিকে ফিরে বলে, হাতে কি? কিছুই না, এমনি। নীলা গিয়ে শুভ্রের হাত থেকে ফুলের তোড়াটা কেড়ে নিয়ে আসে। বাহ, উন্নতি হয়েছে দেখছি। একটা গোলাপ থেকে গোলাপের তোড়ায় প্রমোশন হয়েছে, আর কিছুদিন গেলে তো 100 ফুলের তোড়া নিয়ে হাজির হতেন। শুভ্র মিনমিন করে বলে, দরকার পড়লে তাই করতাম। নীলা হাতের ফুলটা শুভ্রের হাতে গুজে দিয়ে বলে, এগেইন রিজেক্ট আপনি। 100 ফুলের তোড়া নিয়ে যেদিন হাজির হবেন সেদিন ভেবে দেখা যাবে। গুড বাই চাশমিশ ব্রো। নীলা নাবিহার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। নাবিহা পিছু ফিরে শুভ্রের হতাশার চাহনি দেখে মুখটা ভোতা করে ফেলে। নীলা তাকে টেনে নিয়ে অনেকটা দূরে এসে ছাড়ে। কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর স্বরে বলে, তুই ওকে ভালোবাসিস? নাবিহা মিনমিন করে বলে, ভালো লাগা শুরু হয়েছে মাত্র। ও, তার মানে পরে ভালোবাসাটা ট্রান্সফার হবে? হলে হতেও পারে। নীলা তাকে মাইর দিতে উদ্যত হয়। নাবিহা দ্রুত নিজেকে বাঁচিয়ে বলে, আমাকে সব বলতে তো দে। মনে আছে সেবার তোর পায়ের আঘাতের পর তুই কয়েকদিন ভার্সিটি আসিসনি? তখন একদিন আমাকে ভার্সিটিতে একটা বিপদে পড়তে হয়। কয়েকজন সিনিয়র ভাইয়া আমায় জুনিয়র ভেবে র্যাক দিতে যায়। আমি বলেছিলাম আমি 3rd ইয়ারের, বিশ্বাসই করে নাই। আমি নাকি মিথ্যে বলেছিলাম, এসব বলে আমাকে র্যাক দেয়। তাও কিনা একজন সিনিয়রকে প্রপোজ করতে বলে। তোকে ছাড়া আমি একাকী একদম অসহায় ছিলাম। বাধ্য হয়ে সামনে যাকে পাই তাকেই প্রপোজ করে বসি। আর সেই সিনিয়রই এই ছেলে, তাই তো? পাগল পেয়েছিস আমায়? একে কোনোভাবে সিনিয়র মনে হয়? ফাইনাল ইয়ারের স্টুডেন্ট শুভ্র চৌধুরী, ডিপার্টমেন্ট টপার। নীলার মুখ ভোতা হয়ে যায়। নাবিহার 2 হাত ধরে বলে, মজা করছিস তুই, তাই না? এটা আবার সিনিয়র হয় কিভাবে? বাচ্চা বাচ্চা চেহারা, দেখলেও হ্যাংলা পাতলা। আমি সত্যি বলছি, সেদিন উনি থাকাতেই আমি বেঁচে যাই। র্যাক দেওয়া হয়েছে বুঝেই আমাকে বেশি কিছু বলে নাই, শুধু আমার ফোন নাম্বারটা রেখেছিল, এইটুকুই। কি নাম্বার নিয়েছিল? হাইডে ধান্দা, বা সব নাম্বার নেওয়ার ধান্দা। গিয়ে দেখ, র্যাকগুলোকে এই হয়তো অ্যাপয়েন্ট করেছিল। নীলার এমন কথা শুনে নাবিহাও চিন্তিত হয়ে পড়ে। দুজনে মিলে এর পেছনের কারণ ভাবতে বসে যায়। অন্যদিকে শুভ্র হাতের ফুলগুলো একটা বাচ্চা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে নিজের মতো হাঁটতে থাকে, পকেটে হাত ঢুকিয়ে। সে সোজা এগিয়ে যায়। তখনই পকেটে ফোন বাজতে সে একটু থমকে দাঁড়ায়। ফোন বের করে শান্তর নাম্বার দেখে রিসিভ করে। স্বাভাবিক কণ্ঠে বলে, আবার কি হলো? কোন বিপদে পড়ে খোঁজ নিচ্ছ? তোকে যে কাজ দিয়েছিলাম হয়েছে? না, হয়নি। ওপাশ থেকে শান্ত রাগে গর্জন করে ওঠে, চিৎকার করে বলে, আমি তোকে এমার্জেন্সি টিকিটের ব্যবস্থা করতে বলেছিলাম, করিসনি কেন? সময় পাইনি তাই। শুভ্র, আমার মেজাজ খারাপ করবি না, ভুলে যাবি না আমি তোর বড় ভাই। আমি তোকে। শুভ্র খপ করে ফোন কেটে দেয়। ফোনটা পকেটে পুরে আবারও নিজের গন্তব্যের দিকে রওনা দেয়। এই জীবন নিয়ে সে ফেড আপ হয়ে পড়েছে। একটুও শান্তি কি তাকে ধরা দিতে পারে না? এখন বাড়িতে ফিরতেও মন চায় না, তাই সে রওনা দেয় বন্ধুর মেসের উদ্দেশ্যে। আজকে রাতটা সেখানেই কাটিয়ে দিবে। কোথায় ছিলে সারাদিন? বাড়িতে ফিরে মমতাজ বেগমের প্রশ্নের মুখোমুখি পড়ে নীলা থমকে যায়। আজ 3 দিন ধরে সে এই বাড়িতে থাকছে। এনার সাথে তার কথাই হয়নি বলা চলে। গত 2 দিন সাপ্তাহিক বন্ধ থাকে, ভার্সিটি যায়নি। আজকেও ভার্সিটি না গেলেও সে বিকেল থেকে বের হয় একটু ঘুরে আসার জন্য। যদিও তানহাকে জানিয়েই বেরিয়েছিল, অপরিচিত জায়গায় দমবন্ধ হয়ে আসছে তার। বারবার বাবার কথা মনে পড়ে। ফোনে কথা বলে শান্তি পাওয়া যায় না, মনে চায় ছুটে বাবার কাছে চলে যেতে। কি হলো? উত্তর
উত্তর দিচ্ছ না কেন? নিজের বাড়ি পেয়েছো এটা, যখন মন চাইবে টই টই করে ঘুরতে চলে যাবে? মমতাজ বেগমের কণ্ঠে তেমন জোর ছিল না, কিন্তু কথাগুলো ছিল কড়া। নীলা দরজার কাছে দাঁড়িয়ে ব্যাগটা শক্ত করে ধরে রাখে। কয়েক সেকেন্ড চুপ থেকে নিচু স্বরে বলল, আমি ভাবিকে বলেই বের হয়েছিলাম। তানহা তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, হ্যাঁ মা, আমাকে বলেই গিয়েছিল, একটু মন খারাপ ছিল তো, তাই ভাবলাম ঘুরে আসুক। মমতাজ বেগম এবার তানহার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো বলে দায়িত্ব শেষ হয়ে যায়? মেয়েটা নতুন জায়গায় এসেছে, কোথায় যায়, কখন ফেরে, কার সাথে থাকে, এসব না জেনে নিশ্চিন্তে বসে থাকবে? নীলা মাথা নিচু করেই বলল, ভুল হয়েছে, পরের বার আর হবে না। তার শান্ত উত্তর শুনে তানহাও অবাক হলো। সাধারণত নীলা নিজের হয়ে জোরে জোরে কথা বলে, আজ যেন সে একদম অন্য মানুষ। নীলার এমন শান্ত স্বর শুনে মমতাজ বেগম সেদিনে নীলা আর আজকের নীলার মাঝে অনেক তফাৎ খুঁজে পায়। ঠিক তখনই দরজা দিয়ে কিয়ানের প্রবেশ ঘটে। সামনেই মায়ের চেরার মুখে নীলা পড়তে দেখে প্রশ্ন করে, কি হয়েছে? শাশুড়িকে কিছু বলতে না দেখে তানহা বলে, নীলা মাকে না বলে বিকেলে বাহিরে গিয়েছিল, তাই মা তাকে একটু প্রশ্ন করছিল। নীলার একাকী বাহিরে যাওয়ার কথা শুনে কিয়ান রেগে যায়। সে রেগে নীলার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি তোমার? বলিনি কিছু প্রয়োজন হলে জানাতে? নিজে বাহিরে গিয়েছো কেন? কিয়ানের ধমক খেয়ে নীলার রাগ হয়, তবুও নিজেকে শান্ত করে বলে, রুমে ভালো লাগছিল না, তাই ঘুরতে বেরিয়েছিলাম। কাউকে বলে বেরিয়েছিলে? সাহস বেশি হয়ে গেছে? সেদিনের কথা ভুলে গেছো? নাকি একদিনে শান্তি হয়নি, আবারও এমন কিছু ঘটুক তাই যাচ্ছ? নীলার চোখে পানি এসে ভিড় করে। আজ তার পাশে বাবাও নেই তাকে বাঁচাতে। সবাই কেমন ছাদ ভেদে তাকে শাসন করছে। এত শাসন পেয়ে তো আর সে বড় হয়নি, সবসময় স্বাধীনতা পেয়েই সে বড় হয়েছে। এত বড় পরিবারে সারাদিন রুমের মাঝে বন্দি থেকে নীলা হাঁপিয়ে পড়েছে। নীলাকে কাঁদতে দেখে তানহা এগিয়ে আসে, কিয়ানের উদ্দেশ্যে বলে, কিয়ান চুপ করো, মা তো বলছেই, তুমি এবার থামো। আঙ্কেল আমাদের উপর ওনার উশৃঙ্খল মেয়ের দায়িত্ব দিয়ে গিয়েছে, আমরা দেখে রাখা সত্ত্বেও কিছু হয়ে গেলে আমরা কি জবাব দিব? ও কি ছোট বসে আছে নাকি? বোধবুদ্ধি কিছুই হয়নি। নীলা কিছুই বলে না, শুধুই শুনে যায়। অপরিচিত জায়গায় এসে এদের কাছ থেকে তাকে কথা শুনতে হচ্ছে। নীলা ধীরে ধীরে দোতলায় নিজের রুমের দিকে পা বাড়ায়, নিজের পক্ষে আর কিছুই বলে না। তাকে যেতে দেখে মিমু বলে, কেমন মেয়ে রে বাবা, সবার মধ্যে থেকে এভাবে চলে যাচ্ছে, কোনো আদব কায়দা কিছুই নেই দেখছি। কিয়ান পাল্টা তাকে শাসিয়ে বলে, তোর বুঝি অনেক আদব কায়দা আছে? সকালে আমার রুমে ঢুকেছিলি কেন? কি খুঁজতে গিয়েছিলে আমার রুমে? সবার সামনে সন্দেহের দিন নিজের দিকে ঘুরতেই মিমু থমকে যায়। আমতা আমতা করে কিছু বলতে গেলে কিয়ান পুনরায় ধমকে বলে, নেক্সট টাইম আমার রুমে তোকে ঢুকতে দেখলে পায়ের হাড় একটা আস্ত রাখবো না। বিনা প্রয়োজনে আমার রুমে আমি কাউকে অ্যালাউ করি না, কথাটা মাথায় থাকে যেন। মুহূর্তেই বাড়ির পরিবেশ কেমন থমথমে হয়ে যায়। সাধারণ বিষয় থেকে কাহিনী কোথা থেকে কোথায় চলে গেল। তানহাকে কাকে রেখে কাকে সামলাবে বুঝতেই পারছে না। কিয়ান সেই স্থান ত্যাগ করতেই মিমু নীলার উপর রাগে ফুঁসতে থাকে, দাঁতে দাঁত কিরমিরিয়ে বলে, ঠিকই তো, সেদিন এই মেয়েটাকে কোলে করে নিজের রুমে নিয়ে গেলে তখন নিজের রুমের কথাটা মাথায় ছিল না? আমার বেলায় যত বাধা, তোমাকে আমি ছাড়বো না নীলা, কোনোভাবেই আমার কিয়ানকে আমি তোমার হতে দিব না। কিয়ান রুমে প্রবেশ করেই মাথায় হাত দিয়ে বসে পড়ে। আজকে তার মেজাজটা সকাল থেকেই খারাপ ছিল, তার উপর সেদিনের পর থেকে শান্তর আর কোনো খবর পাচ্ছে না। শান্ত যখন জেনে গেছে নীলার সাথে তার কোনো সম্পর্ক আছে, তারপর তো সে নীলার উপর আরও বড় হামলা করার চেষ্টা করবে, তার উপরে রাগটাও নীলার উপর ঢালবে। এর আগে শান্তকে খুঁজে বের করতে হবে। এদিকে নীলা কিনা সব ভুলে বাহিরে একাকী ঘোরাঘুরি শুরু করেছে। মেজাজটা তার আরও খারাপ হচ্ছে, বারবার কথা অমান্য করে বেরিয়ে যাচ্ছে। তাই তো সে রেগে এত কথা শুনিয়ে দিল। এখন অবশ্য একটু খারাপ লাগছে, এভাবে বাসার সবার সামনে মেয়েটাকে বকা দেওয়া ঠিক হয়নি। কিয়ান উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ সময় লাগিয়ে গোসল করে বেরোতেই দেখে রুমে সুহান এসে বিছানায় বসে আছে, হাত দুটো তার পেছনে মোড়ানো। বাচ্চাটার মুখটা অস্বাভাবিক থমথমে। কিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলে আঙ্গুল বুলাতে বুলাতে বলে, কিরে পিচ্ছি, আজকের কাহিনী কি? স্কুলে কারোর সাথে মারামারি হয়েছে নাকি পড়া না পেয়ে মায়ের খেয়ে বসে আছিস? নাকি পড়া না পেয়ে মায়ের খেয়ে এসেছিস? সোহান চুপচাপ বসে থাকে। কিয়ান কোনো উত্তর না পেয়ে সোহানের দিকে তাকায়, এগিয়ে গিয়ে বলে, কথা বলছিস না কেন? সোহান প্রশ্ন করে, চাচ্ছু তুমি বিড়ালকে অনেক ভয় পাও না? হঠাৎ এই প্রশ্ন বলো না, কতটা ভয় পাও? পাই একটু আদ্রু। সাথে সাথে সোহান তার পেছন থেকে হাত বাড়িয়ে বিড়াল ছানাটা বের করে কিয়ানের দিকে ছুঁড়ে মারে। আচমকা আক্রমণে কিয়ান বিড়াল ছানাটাকে ধরে ফেললেও মুহূর্তেই সেটাকে দূরে ঠেলে দিয়ে জোরে চিৎকার করে ওঠে। বিড়াল ছানাটা লাফিয়ে তার খাটের নিচে লুকায়। স্বামীনের বাচ্চা, তুই আজ শেষ, আমাকে ভয় দেখাতে এসেছিস? সোহান দৌড়ে বিছানার অপর পাশে গিয়ে বলে, তুমি আমার পরীকে কেন বকেছো? পরী অনেক কাঁদছে, আমি তোমাকে একটুও ভালোবাসি না। কিয়ান লাফিয়ে গিয়ে সোহানকে টেনে কাঁধে তুলে নেয়, পেছনে একটা থাপ্পড় লাগিয়ে বলে, বড্ড দোষী হচ্ছিস তুই পিচ্ছি, কার থেকে এসব শিখেছিস? সোহান ঠোঁট ফুলিয়ে ছটফট করতে করতে বলল, ছাড়ো আমাকে, আমি তোমার সাথে কথা বলবো না। কেন শুনি? তুমি আমার পরীকে কাঁদিয়েছো, তুমি পচা। ওরে পরীর না ওটা, এখন চাচ্ছ সব দোষ না, তোমারই দোষ।
পরি কান্না করছে কেন? কারণ তোর পরি ভুল করেছে, পরি ভুল করেনি। আচ্ছা, তোর পরি ভুল করেনি, এখন আমি কি করতে পারি? সোহানকে কাঁধ থেকে নামাতেই সোহান আঙ্গুল তুলে বলে, এক্ষুনি তুমি পরির কাছে মাপ চাইবে। কিয়ান যেন আকাশ থেকে পড়ে, নিজেও বাচ্চাটার সাথে তাল ধরে বলে, চাইবো না। কি করবি? সোহান এসে তার আঙ্গুলে কামড় দিয়ে বলে, এভাবে কামড় দিব তোমায়। কিয়ান সোহানের পেছনে ধাওয়া করে। বাচ্চা সোহানও নিজে বাঁচতে ঘরময় দৌড়াতে থাকে। এই মুহূর্তটা চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না কিয়ান নিজের পরিবারের কাছে কতটা ফ্রি হতে পারে। সেই মুহূর্তে নীলার আর বিড়াল ছানাকে খুঁজতে খুঁজতে কিয়ানের রুম অবধি চলে আসে। ভেতরে ধপধপ শব্দ শুনে বেশ কৌতূহলী হয়। চাপানো দরজা আলগোছে ধাক্কা দিতেই তা মেলে যায়। ভেতরে সোহানের পেছনে দৌড়নো কিয়ানকে দেখে নীলা শকড হয়ে যায়। দরজায় দাঁড়ানো নীলাকে দেখে কিয়ানও থমকে দাঁড়ায়। নীলা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কি হচ্ছে এসব? সোহান দৌড়ে এসে নীলার পেছনে লুকায়। পেছন থেকে মাথা বের করে বলে, চাচ্ছু এখনই ক্ষমা চাও, নয়তো আবার কামড়ে দেবো। তবে রে, আমার আবার চাচ্ছুকে ভয় দেখাচ্ছিস? কিয়ানকে তেড়ে আসতে দেখে সোহান পরিমরি করে দৌড়ে পালায়। কিয়ান এসে নীলার সামনে দাঁড়ায়। ট্রাউজারের পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে বলে, চোখ মুখের এমন অবস্থা কেন? নাকটা তো লাল টমেটোর মতো হয়ে আছে। নীলা থমথমে কণ্ঠে বলে, আমার মনুকে ফেরত দিন। আগে বলো, কেঁদেছো কেন? আমি কি বিনা কারণে তোমায় বকেছি? এত অভিমান আসে কোথা থেকে? নীলা শক্ত গলায় বলে, অভিমান শুধু আপন মানুষের উপরই আসে। আপনি আমার আপন কেউ নন, আপনার উপর অভিমান হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিয়ান মুচকি হেসে এগিয়ে আসে। পকেটে হাত গুজে রাখা অবস্থাতেই একটু ঝুঁকে এসে বলে, তোর আপন করে নাও না, তারপর যত ইচ্ছে অভিমান করো, আমি মোটেও বাধা দিব না।